শিক্ষার্থীরা সবাই খেয়াল করো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। সেটা নিয়ে আজকে আমরা আবার আলোচনা শুরু করব। গত ক্লাস পর্যন্ত কিছু কিছু বিষয় আলোচনা হয়েছে, সে বিষয় সম্বন্ধে আমরা শুনেছি এবং আমরা এর মধ্যে অনেক কিছু পড়া ছিল, সেটা তোমাদের পড়া দেওয়া ছিল, সেটা পড়েছো। আজকে আমাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখব। ঠিক আছে? আমরা গতদিন কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা পড়েছিলাম? কেউ কি আমার সাথে একটু কথা বলবেন? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য প্রয়োজনীয়তা কি পড়া হয়েছিল? অনিবার্য? আমার মনে আমার মনে হয় এই পর্যন্ত পড়া। উৎপত্তি ক্রম বিকাশ কি পড়েছিলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, আজকে 4 থেকে শুরু করার কথা, হিসাব তথ্যের ব্যবহারকারী না? তো এইটা নিয়ে যদি কি তোমরা কেউ কখনো বলো। আচ্ছা, আরেকটা কথা তোমাদের একটু ছোট করে একটু নোটিশ করে দিই। তোমরা জানো যে তোমাদের প্রতিদিন যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো নিয়মিত ইউটিউবে আপলোড হচ্ছে। সেই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, তো এইখানে তোমরা বিভিন্ন প্লেলিস্ট আছে, টিচারদের নামে আছে, তোমাদের ক্লাসের নামে আছে। তো যারা যারা যে ক্লাসে আছো সেই ক্লাসের প্লেলিস্টটা দেখলেই তোমাদের যে প্রতিদিন যে ক্লাসটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে? হয়তোবা যদি তোমার দু একদিন কারোর ভিডিও দিতে দেরি হয়, হয়তোবা তোমার হচ্ছে সপ্তাহ শেষে চলে আসে। সুতরাং ক্লাস যদি একটা মিসিং হয়ে যায় বাই চান্স, সেটা ইউটিউবে দেখে নিবে। আমি বলবো ক্লাস ইউটিউব দেখার থেকে আগে কি করো, লাইভ ক্লাসটা করো। সেটা না বুঝলে আবার ইউটিউব তুমি দেখো। কথা বোঝা গেছে? তাহলে তোমার লার্নিংটা অনেক ইফেক্টিভ হবে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা আমরা আবার একটু ফিরে আসি। তো আমরা ছিলাম হিসাব তথ্যের ব্যবহারকারী। তা আমরা এরকম একটা প্রশ্ন ছিল, হু ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন বা হু ইউজ অ্যাকাউন্টিং ডেটা? কে হিসাব তথ্য ব্যবহার করে? ঠিক আছে? তো এইটা নিয়ে আচ্ছা, এখন হিসাব তথ্যের ব্যবহারকারী হিসাবে হুম আমরা ব্যবহারকারীদের দুই ভাগে ভাগ করে করতে পারি হিসাব তথ্যের ব্যবহারকারী হিসাবে। একটা হচ্ছে অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী, আর একটা হলো বাহ্যিক তথ্য ব্যবহারকারী। মনে আছে? মনে থাকবে কি? একটা কি অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী এবং কি একটা বাহ্যিক তথ্য ব্যবহারকারী। একটাকে আমরা বলি এক্সটার্নাল ইউজার, বাহ্যিক তথ্য ব্যবহারকারী। একটা বলি ইন্টারনাল ইউজার, অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। কথা কি বুঝতে পারছি স্যার? তো আমরা একটু সরাসরি খাতায় আসব। খাতা কলম কি প্রত্যেকের কাছে আছে? আচ্ছা, আমি একটু খাতায় লিখবো। দয়া করে আপনারাও কি করবেন, আমার সাথে সাথে লিখবেন। তারপরে আমি এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিব। এখন আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, আমি আগে লিখব। প্রত্যেকে আমার সাথে সাথে লিখবেন, যেন লিখায় কারো দেরি না হয়। ঠিক আছে? তাহলে প্রথমে আসি, আমরা এখানে লিখব হিসাব তথ্যের ব্যবহারকারী। ঠিক আছে? তো হিসাব তথ্যের ব্যবহারকারী, আমরা বলছি হিসাব তথ্যের ব্যবহারকারী কয় ধরনের? 2 ধরনের। ঠিক আছে? একটাকে আমরা বলছি অভ্যন্তরীণ, ব্যাখ্যা পরে, বুঝছো? একটু ভুল লিখে ফেলছি। অভ্যন্তরীণ বানানটা এটা হবে, হ্যাঁ, অভ্যন্তরীণ। এবং একটা লিখব কি, বাহ্যিক। তাহলে একটা আছে কি অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করি এবং কি একটা বাহ্যিক তথ্য ব্যবহার করি। পেয়েছি? এবার আসো, অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীদের মধ্যে যারা যারা থাকবে, তারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অবস্থান করে। ঠিক আছে? তার মধ্যে ধরো এক নাম্বার দিতে পারি মালিক। কারবারের মালিক একজন অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। 2 নাম্বার ব্যবস্থাপক। ব্যবস্থাপকের ইংলিশে কি বলে বলো তো? ম্যানেজার। ঠিক আছে? 3 নম্বরে যাও, কোম্পানি সচিব। 4 নম্বরে লেখো। তাহলে মালিক, ব্যবস্থাপক, কোম্পানি সচিব। ঠিক আছে? তারপরে আসো, এরপরে লিখবো
উৎপাদন ব্যবস্থাপক, ঠিক আছে? উৎপাদন ব্যবস্থাপকের পরে লিখব ক্রয় ব্যবস্থাপক। তারপরে লিখব বাজারজাতকরণ ব্যবস্থাপক, বাজারজাতকরণ ব্যবস্থাপক। ওকে, তারপরে লেখো অর্থায়ন। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? অর্থায়ন ব্যবস্থাপক। কে কি বলছিলে একটু বলো। ক্রয় ব্যবস্থাপক, তারপরে বাজারজাতকরণ ব্যবস্থাপক, ঠিক আছে? তারপরে অস্থাপক। তারপর অভ্যন্তরীণ নিরীক্ষক। এরকম এই কটা নাও, বেশি দরকার নেই, বুঝছো? তাহলে আমরা প্রথমে এই জিনিসগুলো আসলাম যে প্রথমটা লিখলাম মালিক, তারপরে লিখলাম ব্যবস্থাপক, কোম্পানি সচিব, উৎপাদন ব্যবস্থাপক, ক্রয় ব্যবস্থাপক, বাজারজাতকরণ ব্যবস্থাপক, অর্থায়ন ব্যবস্থাপক, তারপরে কি অভ্যন্তরীণ নিরীক্ষক। এই সকল ব্যক্তিগণ কি আমাদের অভ্যন্তরীণ তথ্য পাবো। দেখো আমি এইটা না পরে ব্যাখ্যা দিব, আগে লিখো। সবার কি লেখা শেষ হয়েছে? আমি কি বাহ্যিক তথ্য ব্যবহারকারীর মধ্যে যাব? ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা বাহ্যিক তথ্য ব্যবহারকারীর মধ্যে ফিরে আসি। তাহলে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী যখন আমরা নির্ণয় করব, তখন আমরা প্রথমে 1 নাম্বার দিব কর্মচারী, কর্মকর্তা। কর্মকর্তা না? ওকে, কর্মচারী কর্মকর্তা, বা এর সাথে দিতে পারি শ্রমিক, শ্রমিকও দিতে পারো, বুঝছো? 2 নাম্বার লেখো কর্মচারী কর্মকর্তা লিখছো। 2 নাম্বার লেখো পাওনাদার। 3 নাম্বার লেখো বিনিয়োগকারী। 4 নাম্বার লেখো ঋণদাতা। 5 নাম্বার লিখো কর্মচারী কর্মকর্তা, তারপর কি শ্রমিক, পাওনাদার, বিনিয়োগকারী, ঋণদাতা, ঠিক আছে? তারপরে লেখো আয়কর কর্তৃপক্ষ, শুল্ক কর্তৃপক্ষ, ঠিক আছে? আয়কর কর্তৃপক্ষ, শুল্ক কর্তৃপক্ষ। তারপরে লিখো বণিক সমিতি, প্রেস মিডিয়া, সরকার, জনগণ। এটা একটু লিখো। সবার কি লেখা হয়েছে বাবা? আমি যদি স্ক্রিনশট নিলে তো একবার স্ক্রিনশট নিতেই পারতে, সেটা তো আমি চাইনি। আমি চেয়েছি কি তুমি লিখবে খাতায়, ঠিক আছে? আমি চাই কি তুমি খাতায় লিখবে এবং তুমি কি করবে সেটা বুঝে নিবে, ঠিক আছে?
তাহলে প্রথমটা আসি আমরা, অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী কাকে বলতেছি? অভ্যন্তরীণ, এখানে একটু লেখা একটু গরমিল হয়েছিল। তো অভ্যন্তরীণ বলতে বোঝায় যে সকল ব্যক্তি বা যে সকল ব্যক্তি আমাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে। কোথায় থাকে? প্রতিষ্ঠানের ভিতরে থাকে তারা, এবং ব্যবসার পরিচালনায় সহযোগিতা করে। দুইটা শর্ত ভালো করে খেয়াল করো কিন্তু। যারা ব্যবসার ভিতরে অবস্থান করে এবং ব্যবসাকে কি করে, রান করে, ব্যবসাকে পরিচালনা করে, প্ল্যান করে, এক্সিকিউট করে, ঠিক আছে, এবং ব্যবসার টোটাল গোপনীয় বিষয়গুলো তারা জানে, এই সকল ব্যক্তিগুলোকে কি বলা হয়? অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। আমি কি আপনাকে কথা কি বুঝাইতে পারছি? সংজ্ঞাটা কি বুঝতে পারছেন? অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী কারা? প্রতিষ্ঠানের মধ্যে সবাই থাকলেই হবে না, তাদের কি করতে হবে? প্রতিষ্ঠানের গোপনীয় বিষয় সম্বন্ধে জানতে হবে, প্রতিষ্ঠানের প্ল্যানিং সম্বন্ধে জানতে হবে, প্রতিষ্ঠানের মিশন ভিশন, ঠিক আছে, খুঁটিনাটি সামগ্রিক বিষয়গুলো কি যারা জানবে, যারা প্রতিষ্ঠানকে পরিচালনা করবে, এই সকল ব্যক্তিদেরকে আমরা বলবো অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী। তারা সবসময় হিসাব তথ্য জানার জন্য আগ্রহী থাকে, কারণ তারা যে কাজগুলো করছে সেগুলো সব ঠিকঠাক মতো আছে কিনা যাচাই বাছাই করার জন্য কি করে তারা এই কাজগুলো, মানে তারা এই হিসাব তথ্যের উপরে সবসময় কি করে, ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। প্রথম আছে মালিক। মালিককে, যিনি ব্যবসা তৈরি করেছেন, ব্যবসাটাকে যেখানে ব্যবসায় কি করেছেন, টাকা বিনিয়োগ করেছেন, এবং ব্যবসার পিছনে সমস্ত কি সময় শ্রম সবচেয়ে বেশি দিয়েছেন কে? মালিক। কথা কি বোঝা গেছে? তো মালিকের পরে দেখো দ্বিতীয় যে ব্যক্তিটা, তিনি হিসাব তথ্য জানতে চান, তিনি হলেন ব্যবস্থাপক। আমরা যাকে বলি ম্যানেজার। বুঝতে পারছো? বাংলায় বলে ব্যবস্থাপক, আর ইংরেজিতে বলে কি? ম্যানেজার। বুঝতে পারছো বাবা? আচ্ছা, তো এটা আছে ধরো ব্যবস্থাপক, যেটা আমরা বলি সাধারণ ব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার, ঠিক আছে। বলো তো সবচেয়ে বড় ব্যবস্থাপক কে? একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ব্যবস্থাপক কে? ম্যানেজার কে? জানো? না, একটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ব্যবস্থাপক বা ম্যানেজার হলো সাধারণ ব্যবস্থাপক বা জেনারেল ম্যানেজার। কথা কি বোঝা গেছে? কে? এটা মনে রাখবা, জিএম। পদবিটা কি? জিএম। বোঝা গেছে? জেনারেল ম্যানেজার, ইনি হচ্ছে সবচেয়ে বড় পোস্ট ম্যানেজারদের মধ্যে। বুঝতে পারছো? উনার অধীনে অনেক ব্যবস্থাপক থাকেন। যেমন উৎপাদন ব্যবস্থাপক থাকতে পারেন, উনি শুধু উৎপাদন দেখবেন। ক্রয় ব্যবস্থাপক থাকতে পারেন, উনি শুধু কি করবেন? পণ্য ক্রয় করে আনবেন ও ক্রয় সংক্রান্ত বিষয়গুলো দেখবেন। বাজারজাতকরণ ব্যবস্থাপক যিনি থাকবেন, তিনি কি করেন? মার্কেটিং ম্যানেজার বলে থাকি। কি বলি? মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং ম্যানেজারের কাজ কি? কি করে বাজারে পণ্য বিক্রি করবেন তিনি সেটা জানেন। তারপরে কি আছে? অর্থায়ন ব্যবস্থাপক। কারবারের অর্থের কি অবস্থা আছে না আছে, তিনি কিভাবে কি করবেন, এটাকে প্ল্যান এক্সিকিউট করে কিভাবে কি করবেন, অর্থকে আরো ইনক্রিজ করতে পারবেন, এনহ্যান্স করতে পারবেন, সেইটা নিয়ে উনি চিন্তা ভাবনা করেন। তারপরে দেখো এই সমস্ত ব্যবস্থাপকদের প্রধান কিন্তু কে? ব্যবস্থাপক বা কি সাধারণ ব্যবস্থাপক, যেটাকে আমরা বলে থাকি কি, সেই ব্যবস্থাপকের নাম কি? জেনারেল ম্যানেজার। জেনারেল মানে সাধারণ, জেনারেল মানে কি? সাধারণ, আর ম্যানেজার মানে ব্যবস্থাপক। বলতো ওই ম্যানেজার কি আসলে সাধারণ না অসাধারণ? না, উনি অসাধারণ ম্যানেজার। না 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 না, কাজের ক্ষেত্রে তো উনি অসাধারণ, উনি সব ব্যবস্থাপককে উনি নিয়ন্ত্রণ করতেছে, তার মানে কি উনি কি সাধারণ ব্যবস্থাপক নাকি? এটা আমি এইভাবে বলে থাকি আর কি, আসলে তিনি নাম সাধারণ কিন্তু আসলে কি তিনি সাধারণ নন, তিনি অসাধারণ ব্যবস্থাপক। ঠিক আছে। তারপরে খেয়াল করো, কোম্পানি সচিব। কোম্পানি কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কি করেন? কোম্পানি কর্তৃক নিয়োজিত সচিব থাকতে পারেন। তারপর আছে অভ্যন্তরীণ নিরীক্ষক, যেটাকে বলা হয় ইন্টারনাল অডিটর। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ম মানে কি করা যায়, নিরীক্ষা করার জন্য যে অডিটর নিয়োগ করা থাকে এটাকে বলে কি? ইন্টারনাল অডিটর, অভ্যন্তরীণ নিরীক্ষক। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি, এইগুলো আছে অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করি। এবার আসে বাহ্যিক তথ্য ব্যবহার করি। যে সকল ব্যক্তিগণ প্রতিষ্ঠানের প্ল্যানিং সম্বন্ধে জানে না, প্রতিষ্ঠানের বাইরে ম্যাক্সিমাম অবস্থান করে, এবং কি প্রতিষ্ঠানের প্ল্যানিং এক্সিকিউটিভ সম্বন্ধে কোনো কিছু জানে না, প্রতিষ্ঠানের মিশন ভিশন সম্বন্ধে তাদের কোনো ধারণা নাই, কিন্তু তারাও কি করে? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্বন্ধে সর্বদা জানতে আগ্রহী। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলি কি? বাহ্যিক তথ্য ব্যবহার করি। কি বলি? বাহ্যিক তথ্য ব্যবহারকারী। কথা কি বুঝতে পারছি? সৌমিক, সৌমিক তুমি কি আমার কথা শুনতে পাও? সৌমিক, সৌমিক তুমি কি এটা বুঝতে পারছো? কেউ যদি কোনো কিছু না বুঝো দয়া করে আমাকে প্রশ্ন করবো বাবা, ঠিক আছে? কি বোঝো নাই?
বাহ্যিক মানে কি, শোনো, বাহ্যিক মানে বাইরে, বাহ্যিক মানে কি, হ্যাঁ, যে সকল তথ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানের বাইরে থাকবে, বুঝছো, যারা প্রতিষ্ঠানের কি ভিতরে কথাগুলো জানবে না, হ্যাঁ, ভিতরের প্ল্যানিং গুলো জানবে না, গোপনীয় কথা জানবে না, এদেরকে আমরা বলি বাহ্যিক তথ্য ব্যবহারকারী। কি বলি? বাহ্যিক মানে কি, বাইরের, হ্যাঁ। এবার আসো, প্রথম আসলো কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক। এখন বলতে পারো স্যার এরা তো প্রতিষ্ঠানের ভিতরে থাকে, তাই না? একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে হ্যাঁ, এখন আমি বলি কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক, এরা যারা থাকে, একটা কথা মনে রাখবা, এরা প্রতিষ্ঠানের প্ল্যানিং সম্বন্ধে কোনো কিছু জানে না, ম্যানেজমেন্ট সম্বন্ধে কোনো কিছু জানে না। জাস্ট বলা হয় ডু, তুমি করো, ওকে জাস্ট পথ দেখাইতে দেবো, সেই অনুযায়ী কাজ করে দিবে। এর বাইরে ও শুধু কাজই করবে, ওর মাথায় খাটানোর কোনো জায়গা নেই। কথা কি বোঝা গেছে? শ্রমিককে কাপড় দিয়ে বলতে হবে তুমি এইভাবে সেলাই করো, শুধু সেলাই করে যাবে। কথা বোঝা গেছে? কর্মচারীর বলতে হবে কি তুমি এইভাবে কি করো, এই কাজটা এইভাবে করো, ও সেইভাবে করবে। কথা কি বোঝা গেছে? সুতরাং ওর এইসব প্রতিষ্ঠানে এইসব বিষয় নিয়ে তার মাথা খারাপ করার কোনো দরকার নেই। এই জন্য তারা প্রতিষ্ঠানের ভিতরে কোনো কথা জানে না, এই জন্য তারা কি বাহ্যিক তথ্য ব্যবহার করি। কিন্তু তারাও জানতে চায়, তারা কি জানতে চায় না এবছর ব্যবসায় কেমন লাভ হয়েছে না লস হয়েছে, বেতন কি দিতে পারবে নাকি বেতন দিতে পারবে না, এসব কথা তারাও জানতে চায় না, জানতে চায়। তার মানে কি তারা বাহ্যিক তথ্য ব্যবহার করে হলে তথ্য জানতে চায়। পাওনাদার, যাদের কাছ থেকে আমরা কি করব, বাকিতে কিনে আনি, যে আমাদের কাছে টাকা পাবে, এই সকল ব্যক্তিকে কি বলি, পাওনাদার বলি। কথা বুঝছো? যদি কোনো কারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের নিকট টাকা পায়, ঠিক আছে, আমরা তার কাছে দেনা আছি, দায়গ্রস্ত আছি, এই সকল ব্যক্তিকে আমরা কি বলবো, পাওনাদার। কি বলবো বাবা? পাওনাদার। হ্যাঁ, কথা বুঝতে পারছি। এরপর আছে বিনিয়োগকারী, কি আছে, যারা আমাদের প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করবে, এই সকল প্রতিষ্ঠান, এই সকল ব্যক্তিদের খেয়াল করো, আহ, বিনিয়োগকারী, এই সকল ব্যক্তিদের বিনিয়োগের যে ব্যাপারটা, হুম, সে বিষয়টা আমরা কি হিসাব রাখবো, যে তারা যে টাকা বিনিয়োগ করবে, তারা যে টাকা বিনিয়োগ করবে, সে বিনিয়োগ এবার আমরা কেমন টাকা দিচ্ছি, তারপরে তাদের লাভ হচ্ছে কিনা, এসব তারা হিসাব কিতাব করবে না, হিসাব তথ্য জানতে তারাও কি আগ্রহী হয়। ঋণদাতা, যারা আমাদেরকে ঋণ দিবে, তাদেরকে আমরা বলবো ঋণদাতা। তারা জানতে চাইবে আমাদের ব্যবসায় কি ঠিকমতো লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, আমরা ঠিকমতো ঋণের সুদ দিই কিনা, লেনদেন ভালো কিনা, এসব সম্বন্ধে তথ্য নিবে না, কারণ তারাও হিসাব তথ্যের ব্যবহারকারী। তারপরে কি আছে দেখো, আয়কর কর্তৃপক্ষ, আয়কর ধার্যের জন্য আয়কর কর্তৃপক্ষ আমাদের কি হিসাব তথ্য অবজার্ভ করবে সবসময়। শুল্ক কর্তৃপক্ষ, শুল্ককে আমরা ঠিকমতো দিচ্ছি কিনা, এইসব বিষয়গুলো তারাও কি করবে, আইডেন্টিফাই করবে, অবজার্ভ করবে। তারপরে বণিক সমিতি, বণিক সমিতি কি, যারা ওই যে ই করে, কি বলে, মার্কেটের বিভিন্ন সমিতি থাকে না, দোকান মালিক সমিতি, অমুক মার্কেট সমিতি, পুস্তক ব্যবসায়ী সমিতি, এরকম আছে না? আছে। তাহলে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান একটা সমিতির মধ্যে চলে, বুঝছো? তাহলে ওরাও জানতে চায় যে কার ব্যবসা কেমন চলতেছে। প্রেস মিডিয়া, যারা মিডিয়াতে আছে, যারা ইলেকট্রনিক মিডিয়াতে যারা আছে, আর যারা তোমার আছে পেপারে আছে, প্রত্যেকে জানতে চায় যে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কেমন। সরকার জানতে চায়, আবার জনগণও কি, আমরাও জানতে চাই। ধরো আমরা যখন কোনো পণ্য কিনতে যাই, তখন দেখবা যে আমি কিন্তু স্বাভাবিকভাবে চেষ্টা করি কি জানো, শুনবে, আমি যখন কোনো পণ্য কিনতে যাই, তো সাবান কিনতে গেলাম, ঠিক আছে, সাবান কিনতে গেলে আগে জিজ্ঞেস করি এটা কোন কোম্পানির। যদি বলে ইউনিলেভার, আমি নিই না। যদি বলে এটা এসিআই, এসিআই বাংলাদেশি কোম্পানি, আমি জানি এসিআই কোম্পানিটা অনেক ভালো, তা আমি কিন্তু ওই পণ্যটা কিনি। যদি কেউ বলে না এটা স্কোয়ারের পণ্য, আমি স্কোয়ারের পণ্যটা কিনি, কারণ স্কোয়ার বাংলাদেশি কোম্পানি। কথা ভালো করে বুঝো কিন্তু, বুঝতে পারছো? তো এইভাবে তোমরা বুঝে শুনে পণ্য কিনতে পারবে। এই যে জনগণ জানতে চায় যে প্রতিষ্ঠান, আমি যদি জানতাম যে স্কোয়ার ফাঁকি দেয়, তাহলে আমি স্কোয়ারের পণ্য কিনতাম, কিনতাম না। ব্যাপারটা বুঝছো? প্রথম কথা চিন্তা করবে দেশি পণ্যের মধ্যে দেখবা সবচেয়ে ভালো কি পণ্য আছে, সেই পণ্য কেনার চেষ্টা করবা। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে দেশের শিল্প টিকে থাকবে, আমাদের অর্থনীতি সবল থাকবে, আর পাশাপাশি আমাদের কি সুনামও থাকবে। দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা এখন প্রচুর পরিমাণে ডেটল ব্যবহার করছি, করি না? ডেটল, জানো ডেটল কোন কোম্পানি? হ্যাঁ, লাইফ বয় ইউনিলিভারের, লাইফ বয় বাদ, কখনো এটা ইউজ করবা না। ডেটল কোন দেশের কোম্পানি জানো? ডেটল মেবি পাকিস্তানের কোম্পানি। তাহলে পাকিস্তানি কোম্পানির জিনিসপত্র আমরা কেন ব্যবহার করব? আমরা স্যাভলন ব্যবহার করব, স্যাভলন সাবান আছে, হ্যাঁ স্যাভলন তোমার আছে, লিকুইড আছে, এটা দেশি কোম্পানি এসিআর, ঠিক আছে, স্কোয়ারের,
এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। কথা কি বোঝা যেতে পারছি? তাহলে এই জিনিসগুলো তোমরা মাথায় নিয়ে কাজ করবে। তাহলে আমরা আজকে হিসাব তথ্য ব্যবহারকারী সম্বন্ধে জানলাম, অভ্যন্তরীণ আর বাহ্যিক তথ্য ব্যবহারকারী। তাহলে এইটা কি সম্বন্ধে আমাদের কি প্রশ্ন ক্লিয়ার হয়েছে? প্রশ্ন উত্তর আমরা যা চেয়েছিলাম সেটা কি হয়েছে? আচ্ছা। আমাদের বইয়ে খেয়াল করে দেখো, এখানে অভ্যন্তরীণ বাহ্যিক তথ্য ব্যবহারকারী দেওয়া আছে, এখানে দেওয়া আছে শুধু অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীর মধ্যে দেওয়া আছে শুধু মালিক ও ব্যবস্থাপক। আর আমি কতগুলো দিলাম? মোট 8টা দিয়েছি। এখানে দেওয়া আছে মাত্র 2টা। কথা কি বুঝতে পারছো? আর এইখানে দেওয়া আছে দেখো, তোমার আছে বাহ্যিক তথ্য ব্যবহারকারীর মধ্যে আছে 4টা। আমি দিয়েছি কয়টা? 10টা। তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণ তোমার লাগবে। সম্পূর্ণই তুমি সুন্দর করে পড়বে। কথা কি বোঝা গেছে? আমি কি আপনার কথা বুঝাইতে পারছি? এবার আসেন, সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে খেয়াল করে দেখো। হিসাব বিজ্ঞান শুধু মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয় না, ঠিক আছে? হিসাব বিজ্ঞান কি শুধু মুনাফা অর্জনের জন্য ব্যবহার করা হয়? আসলে তা নয়। মুনাফার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক সমাজের ও পরিবেশের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, সেদিকেও অবদান রাখে। নিচের কত উদাহরণগুলো সমাজ ও পরিবেশের সাথে হিসাব বিজ্ঞানের করণীয় সম্পর্কে বোঝা যাবে। কি কি করণীয় সম্বন্ধে বোঝা যাবে খেয়াল করে দেখো। জলবায়ু দূষণ রোধে প্রতিষ্ঠান কিছু অর্থ খরচ করবে এবং হিসাবরক্ষক তার হিসাব রাখবে, এবং সেই হিসাব থেকে বোঝা যাবে ব্যবসার মালিক সমাজ ও পরিবেশের সম্পর্কে কতটুকু সজাগ। বিশেষ করে তেল কোম্পানিগুলো বায়ু দূষণ রোধে অনেক ব্যয় করে থাকে। এখন তেল কোম্পানিগুলো তেল শোধন করতে গেলে প্রচুর পরিমাণে কি করে তারা? দূষণ তৈরি করে, বায়ু দূষণ তৈরি করে। এখন এইটাকে রোধ করা তো আর সুযোগ নাই। সেক্ষেত্রে কি করে? তারা প্রচুর পরিমাণে গাছপালা লাগাইতে পারে, ঠিক আছে? বা অন্যান্য যে পরিবেশের যে ভালো কিছু হিতকর কাজ, এরকম কিছু কাজ করতে পারে। শিল্প কলকারখানা থেকে নির্গত ধোঁয়া আশপাশের পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি করে, ঠিক আছে? ব্যবসার মালিক ও হিসাবরক্ষককে এর প্রতিরোধে অর্থ খরচ করতে হয়, হিসাব রাখতে হয় এবং এ বিষয়ে সরকারের নিয়ম নীতিকে অনুসরণ করে চলতে হয়, ঠিক আছে? তারপরে দেখো, পণ্য তৈরিতে স্বাস্থ্যসম্মত কাঁচামাল ব্যবহার করা হয়, যথাসম্ভব কম বিদ্যুৎ খরচে, যন্ত্রপাতির শব্দ কম হয় এবং আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়। বুঝতে পারছো? এসব কাজ করার জন্য অবশ্যই কি কিছু মানে অর্থ খরচ হয়, হয় না? এখন স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের বাসার যে ময়লা আছে, ময়লা যদি আমরা জানালাতে ছুঁড়ে মারি, এদিক মারি ওদিক মারি, তাহলে তো কিন্তু হয়ে যায়, হয় না? কিন্তু কি করি? আমরা সেটাকে একটা সুন্দরভাবে একটা বিনে রাখি, ডাস্ট বিনে রাখি। সেটা আবার কি করে? অন্য যে শহরে যারা ময়লা নিয়ে যায়, ওরা আবার নিয়ে যায়, এটা নিয়ে যায় না? খেয়াল করছো? তাহলে আমরা কিন্তু এই বিনটা তৈরি করতে এই লোকজনগুলো যারা ময়লা নিয়ে যায়, এদেরকে টাকা পয়সা দিতে খরচ হয় না? হয়। এরকম ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি আবর্জনা সঠিক স্থানে ফেলতে হয়, এর জন্য কি তাদের কিছু খরচ হয়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের কিছু জন্য খরচ করতে হয়, যেমন গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান। হ্যাঁ, এর জন্য প্রতিষ্ঠান বছরে কত টাকা খরচ করলো তার হিসাব রাখতে হয়। আচ্ছা, এইটা আমি একটু বলবো এবং এই পর্যন্ত আমাদের পড়া থাকবে। আজকে পড়া থাকবে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ তথ্য বাহ্যিক এবং বাহ্যিক তথ্য ব্যবহারকারী, ঠিক আছে? এবং আজকে পড়া থাকবে আমাদের এটা, ওই যে কি বলে, এরপরে যেটা পড়লাম, সমাজ পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্ক। কথা কি বুঝতে পারছো বাবা? আচ্ছা, তাহলে এবার যে বিষয়টা আমরা আসবো সেটা হলো উম, আমি গতদিন তোমাদের যে পড়া দিয়েছিলাম সেই পড়াটা ধরবো, তার আগে একটু আমি কথা বলে নিব যে গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান এটা সরকারি, এটা সরি, একটা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ। প্রথম কথা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু সামাজিক প্রতিষ্ঠান। ব্যবসাকে সমাজের বাইরে করা হয়, বন জঙ্গলে করা হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ প্রত্যেকে? আচ্ছা, আচ্ছা, আমি বলছি কি, ব্যবসা প্রতিষ্ঠান কি, ব্যবসা প্রতিষ্ঠান কি সমাজের বাইরে করা হয় না সমাজের মধ্যে করা হয়? সমাজের মধ্যে করা হয়। তাহলে সমাজের মধ্যে যদি ব্যবসা প্রতিষ্ঠান আমাদের চালনা করা লাগে, প্রতিষ্ঠানে কি পরিচালনা করা লাগে, সুতরাং প্রত্যেক ব্যবসায়ীর কিন্তু সমাজের প্রতি কিছু না কিছু দায়বদ্ধতা থেকেই যায়, যায় না বলো? আচ্ছা, তো এখন সেই সমাজের দায়বদ্ধতা হিসেবে যেমন আমি বলি, আমাদের পাশে এক সময় ছিল ডাচ বাংলা ব্যাংক, তোমরা অনেক সময় দেখেছো, ঠিক আছে? তো এই ডাচ বাংলা ব্যাংক প্রত্যেক বছরে প্রায় 100 কোটি টাকা মেধাবৃত্তি দেয়। 100 কোটি টাকা কি করে? স্টুডেন্টদের মেধাবৃত্তি দেয়। তাহলে এইটা কি, কেন দরকার 100 কোটি টাকা প্রতি বছর ওকে তাকে দেওয়া? আর এইটা একটা কি সামাজিক দায়বদ্ধতার অংশ, সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা। কথা বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের কি মোটামুটি ব্যাপার। এবার আমি গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম,
মানে পড়া দিয়েছিলাম সেই পড়াটা থেকে আমি একটা প্রশ্ন ধরবো, সবাই একটু রেডি হও, আমি প্রশ্নগুলো ধরবো।